শুভেচ্ছা, স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সাবরিনা হাসনাত। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে 5টি সমঝোতা স্মারক সই। রোহিঙ্গা সমস্যার সমাধানে সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা। সমর্থনের আশা আনোয়ার ইব্রাহিমের। মাইলস্টোন ট্র্যাজেডিতে হতাহত শিক্ষার্থীদের অভিভাবকদের মানববন্ধন। দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত, বিচার, ক্ষতিপূরণ সহ 8 দফা দাবি। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দেওয়া শুরু। প্রার্থীদের আচরণবিধি মেনে চলার আহ্বান কর্তৃপক্ষের। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের 3 দিনের মালয়েশিয়া সফরের দ্বিতীয় দিনে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াতে 5টি সমঝোতা স্মারক এবং 3টি নোট বিনিময় চুক্তি সই হয়েছে। এর আগে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দ্বিপাক্ষিক বৈঠক হয়। সকাল 9টায় কুয়ালালামপুরে প্রধান উপদেষ্টা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর অফিসে পৌঁছালে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তাকে লাল গালিচা অভ্যর্থনা জানান। পরে সেখানে ডক্টর ইউনূসকে গার্ড অব অনার দেওয়া হয়। এ সময় আনোয়ার ইব্রাহিম তার মন্ত্রিসভার সদস্যদেরকে মোহাম্মদ ইউনূসের সঙ্গে পরিচয় করিয়ে দেন। পরে উভয় দেশের মধ্যে উচ্চ পর্যায়ের 2টি বৈঠক হয়। বৈঠকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম নিজ নিজ দেশের পক্ষে নেতৃত্ব দেন। এ সময় উভয় দেশের মধ্যে জনশক্তি রপ্তানি, জ্বালানি সহযোগিতা, শিক্ষা, পর্যটন, বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়। এরপর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম কুয়ালালামপুরে পুত্রজায়ায় প্রধানমন্ত্রীর অফিসে MOU ও নোট বিনিময় স্বাক্ষর অনুষ্ঠান প্রত্যক্ষ করেন। সেখানে 2 দেশে প্রতিরক্ষা সহায়তা, জ্বালানি, কৌশলগত ও আন্তর্জাতিক শিক্ষা এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে 5টি সমঝোতা স্মারক সই হয়। এছাড়া 2 দেশের মধ্যে উচ্চশিক্ষা, কূটনৈতিকদের প্রশিক্ষণ এবং হালাল ইকোসিস্টেম নিয়ে 3টি নোট অফ এক্সচেঞ্জ সই হয়েছে। পরে যৌথ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানান, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত বাংলাদেশ। এ সময় তিনি বাংলাদেশের রোহিঙ্গা সমস্যা সমাধান এবং আসিয়ানের সদস্যপদ লাভের জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সহযোগিতা প্রত্যাশা করেন। So now we are ready for elections. So we will be holding our election in coming February, middle of February, to elect a new government, so that we can go to normal running of the country. So there we need lots of support, and we are looking forward to Malaysia's support. Always we bank to them. And you have just mentioned about the Rohingyas. This is a big problem for us. We are seeking help from Malaysia, particularly as the chair of the ASEAN. এ সময় রোহিঙ্গা সংকট মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকার প্রত্যয় জানিয়ে আনোয়ার ইব্রাহিম বলেন, ডক্টর ইউনূস বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। I would like to take note that the foreign minister and colleagues, we did probably one of the first official delegation to stop over in Dhaka to show our commitment to our friends, to ensure that Bangladesh is a great country with enormous potential and a great friend of Malaysia. পরে আনোয়ার ইব্রাহিমের বাসভবনে প্রধান উপদেষ্টার সম্মানে আয়োজিত ভোজ সভায় যোগ দেন ডক্টর ইউনূস। সেখানে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় একটি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন তিনি। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পক্ষে কথা না বলে বরং প্রতিষ্ঠান রক্ষায় বেশি তৎপর হয়ে উঠেছে বলে অভিযোগ করেছে আহত ও নিহতদের পরিবার। তারা এই দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচার নিশ্চিত করা সহ 8 দফা দাবি জানিয়েছে। আনোয়ার হোসেনের রিপোর্ট।
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় মর্মান্তিকভাবে যারা মারা গিয়েছে ও আহত হয়েছে তাদের পরিবারের সদস্যরা সকালে প্রতিষ্ঠানটির বাইরে মানববন্ধন করে। সকাল 7টা থেকে প্রায় 4 ঘন্টা ধরে চলা কর্মসূচিতে ক্ষতিগ্রস্তরা দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচার নিশ্চিত করা সহ 8 দফা দাবি জানিয়েছে। সরকারের পক্ষ থেকে প্রত্যেকটা নিহত বাচ্চাকে 5 কোটি টাকা ক্ষতিপূরণ মানে জরিমানা দিতে হবে, যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসা দিতে হবে, চিকিৎসার খরচ বহন করতে হবে এবং 1 কোটি করে টাকা দিতে হবে। রানওয়ে থেকে শিক্ষা প্রতিষ্ঠানের স্থান পরিবর্তন করতে হবে। সম্প্রতি এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসন বিভাগ থেকে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ পাওয়ার আবেদন করে একটি চিঠির খসড়া করা হয়, যেখানে বিদ্যমান পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের দিকটি বাদ দিয়ে প্রতিষ্ঠানটি টিকিয়ে রাখার বিষয়ে সরকারকে নজর দেওয়ার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। সেই চিঠিতে কিছু অভিভাবকের স্বাক্ষরও নেওয়া হয়। আর এই চিঠিকে কেন্দ্র করেই মূলত অভিভাবকেরা সবচেয়ে ক্ষুব্ধ হয়েছেন। আমরা কেন স্কুল বাঁচানোর জন্য প্রধান উপদেষ্টার কাছে আকুল আবেদন জানাবো? আমরা আবেদন জানাচ্ছি আমাদের সুষ্ঠু তদন্তের জন্য। স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে, সে স্কুলের ক্ষতিপূরণ দাবি করতেছে, সে আমাদের বাচ্চার জন্য সে কিছু করতে পারবে না, আমাদের সাফ সে জানিয়ে দিছে। অবশ্য মাইলস্টোন কর্তৃপক্ষ জানায় অতি উৎসাহী হয়ে কেউ এই চিঠির খসড়া তৈরি করেছে। গার্ডিয়ান যতটুকু খ্যাপা, আমি এর চেয়ে বেশি খ্যাপা ছিলাম। and I shouted that this kind of letter at this point I not gonna sign it at all. So এটা ওই দিনই আমি মানে ডিসকার্ড করে দিয়েছিলাম যে নো, দিস ক্যান নট গো। সো এটা কেউ একজন কারো অতি উৎসাহের থেকে এক একজন মানে এখানে বিভিন্ন জন কেউ হয়তো বলছে এটা ভাবি, বাট আই হ্যাভ নট সাইন ইট। অভিভাবক যারা আছেন, যদি কোনো কনফিউশন তৈরি হয়ে থাকে এই চিঠির ব্যাপারে, আমি অত্যন্ত দুঃখিত। কর্মসূচিকে কেন্দ্র করে অভিভাবকদের মাইলস্টোন থেকে হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ উঠেছে, তবে কর্তৃপক্ষ তা অস্বীকার করেছে। আমাকে ফোন দিয়ে হুমকি দেওয়া হয়, আপনি এত কথা কেন বলেন? আপনার না আর একটা বাচ্চা আছে, ওই বাচ্চাটাকে কিন্তু আমরা তুলে নিব না। কোনো হুমকি এখান থেকে আমি মানে জানা নেই এরকম কোনো হুমকি দেওয়া হচ্ছে। তিনি জানান, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের দাবি দাওয়া পূরণে প্রতিষ্ঠানটির গভর্নিং বডি আলোচনা করে সিদ্ধান্ত নেবে। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এবং হল সংসদ নির্বাচনে আগ্রহী প্রার্থীদের মনোনয়নপত্র দেওয়া শুরু হয়েছে। 18 আগস্ট পর্যন্ত রোজ সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের 3য় তলায় চিফ রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রার্থীদের সশরীরে মনোনয়নপত্র সংগ্রহ করতে হবে। 19 আগস্ট বেলা 3টা পর্যন্ত তা জমা দেওয়া যাবে। ফি নির্ধারণ করা হয়েছে 300 টাকা। একই সময়ে হল সংসদের মনোনয়নপত্র সংশ্লিষ্ট হলের রিটার্নিং অফিসারের কাছ থেকে সংগ্রহ ও জমা দিতে হবে। আচরণবিধি অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দানের সময় কোনো ধরনের মিছিল বা শোভাযাত্রা করা এবং প্রার্থীর সঙ্গে 5 জনের বেশি সমর্থক নিয়ে রাখা যাবে না। প্রার্থীদের আচরণবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। এবারে নির্বাচনে কেন্দ্রীয় সংসদে 28টি পদ এবং হল সংসদে 13টি সহ মোট 41টি পদ থাকছে। দর্শক, এই নিয়ে বিস্তারিত জানাতে ক্যাম্পাস থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের স্টাফ রিপোর্টার দাউদ হাসান। দাউদ, এই ডাকসু নির্বাচন নিয়ে ক্যাম্পাসের সার্বিক অবস্থা কেমন দেখছেন, আর এছাড়াও জানাবেন যে এ পর্যন্ত কতজন মনোনয়নপত্র সংগ্রহ করেছে? সাকি, এখনো পর্যন্ত কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের যে ফর্ম সেটি এখনো পর্যন্ত আমাদের কাছে যে তথ্য আছে 4 জন সংগ্রহ করেছে। সকাল 10:30টার দিকে প্রথম একজন প্রার্থী এসে সংগ্রহ করে এরপর থেকেই মূলত যে আনুষ্ঠানিকতা ডাকসু নির্বাচনের সেটি শুরু হয়। আমরা সারাবেলা সিনেট ভবনেই ছিলাম, সেখানে কেন্দ্রীয় ছাত্র সংসদের যে ফর্ম তোলা সেটি শেষ করে আমরা এখন এসেছি হলগুলোর সার্বিক অবস্থা জানতে। এখানে দেখছি যে হলগুলোর মূল ফটকের মুখেই যে যারা প্রার্থী রয়েছে তাদের তালিকা টাঙিয়ে দেওয়া হয়েছে এবং যে কার্যালয় রয়েছে যেখান থেকে ফর্ম তোলার কার্যালয় রয়েছে সেখানে তেমন একটি ভিড় লক্ষ্য করা নেই, যেমনটি সিনেট ভবনে আমরা দেখেছি। যেহেতু আজকে প্রথম দিন, রিটার্নিং অফিসার যারা রয়েছেন তারা বলছে হল এবং ছাত্র সংসদে কেন্দ্রীয় ছাত্র সংসদে 2 জায়গারই রিটার্নিং কর্মকর্তারা বলছেন আসলে আজকে যেহেতু প্রথম দিন সেহেতু আসলে আজকে একটু চাপ কম, শেষের দিক দিয়ে সাধারণত এই চাপটা লক্ষ্য করা যায়। আরেকটি প্রশ্ন ছিল তাদের কাছে যে আসলে আমরা দেখি যে নির্বাচন কেন্দ্রিক বিগত সময়গুলোতে খুব একটি উত্তেজনা দেখা যায় এবং বড় দলগুলোর মধ্যে ছাত্র সংগঠনগুলোর মধ্যে বেশ একটি উত্তেজনা, দুপক্ষেরই উত্তেজনা দেখা যায়, তেমন কোনো কিছু ছিল কিনা বা আছে কিনা
কিনা, তেমন শঙ্কা করছে কিনা, এমন প্রশ্নের জবাবে তারা বলছে যে এমন তেমন কোনো কিছুই আসলে তারা শঙ্কা করছেন না। তারা যেটি আশা করছেন সুষ্ঠু এবং সুন্দর পরিবেশেই এবার ডাকসু নির্বাচন এবং হল সংসদ নির্বাচনগুলো হবে, এবং ছাত্রদের মধ্যে বেশ উচ্ছ্বাস দেখা যাচ্ছে। এবং ছাত্ররা আমরা এখানে দেখেছি হলের যে তাদের নাম টাঙিয়ে দেওয়া হয়েছে সেখানে তারা তাদের যে নাম সেগুলো খুঁজছে। সার্বিক পরিস্থিতি আসলে বলা যাচ্ছে যে এখনও পর্যন্ত চারজনের ফর্ম তোলা হয়েছে, এবং বেলা বাড়ার সাথে সাথে হয়তো সেটি আরও সংখ্যা বাড়তে পারে এবং সামনের দিনগুলো তারা বাড়বে বলে তারা আশা করছে। সাকি, ধন্যবাদ দাউদ। দর্শক, ডাকসু নির্বাচন নিয়ে ক্যাম্পাসের অবস্থা জানাচ্ছিলেন আমাদের সহকর্মী দাউদ হাসান। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আইনজীবী হিসেবে আইনি লড়াই করতে জ্যেষ্ঠ আইনজীবী ZI খান পান্নার আবেদন নাকচ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ZI খান পান্নার পক্ষে ট্রাইব্যুনাল 1 এই আবেদন করেন অ্যাডভোকেট নাজনীন নাহার। এ সময় বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আবেদন নাকচ করে দেন। এই মামলায় আসামি পক্ষের আইনজীবী হবার ট্রেন প্ল্যাটফর্ম ছেড়ে গিয়েছে বলে মন্তব্য করে আদালত। শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রের খরচে অ্যাডভোকেট আমির হোসেনকে ইতোমধ্যে আইনজীবী নিয়োগ দিয়েছে ট্রাইব্যুনাল। মামলাটিতে এরই মধ্যে সাক্ষ্য দিয়েছেন রাষ্ট্রপক্ষের 5 সাক্ষী। আগামী রোববার পরবর্তী সাক্ষ্য গ্রহণ হবে। আমি যেটা এখন পান্নার পক্ষে ওনার অ্যাপ্লিকেশনটা জাস্ট পুটিং করেছিলাম কোর্টে, এবং কোর্টকে জানিয়েছিলাম ওনার ডিজায়ারটা কি, এবং উনি কোর্ট বলেছেন যে যেহেতু একজন আইনজীবী অলরেডি নিয়োগ হয়ে গেছে এখন আর এটা সম্ভব না, এবং কোর্ট আরও যেটা বলেছেন যে যেহেতু এটা আর সময় নেই, অন্য কোনো মামলায় যদি দরকার হয় উনি আসতে পারেন। জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর চাংখারপুলে 10ম শ্রেণীর শিক্ষার্থী আনাস সহ 6 জনকে হত্যার মামলায় দ্বিতীয় দিনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিচ্ছেন কলেজ শিক্ষক আঞ্জুয়ারা ইয়াসমিন। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল 1-এ দুপুর 12টার দিকে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এই মামলার 8 আসামির মধ্যে গ্রেফতার থাকা 4 আসামি শাহবাগ থানার সাবেক পরিদর্শক আরশাদ হোসেন এবং 3 জন কনস্টেবল সুজন হোসেন, ইমাজ হোসেন ইমন এবং নাসিরুল ইসলামের উপস্থিতিতে এই সাক্ষ্য গ্রহণ চলছে। গত বছরের 5ই আগস্ট চাংখারপুলে শহীদ আনাস সহ 6 জনকে গুলি করে হত্যা করে পুলিশ। আঞ্জুয়ারা ইয়াসমিন কিছু ঘটনার ভিডিও করেছিলেন। আদালতে দেয়া জবানবন্দিতে তিনি সেই সব ঘটনার বর্ণনা তুলে ধরেন। একই ট্রাইব্যুনাল 2013 সালে শাপলা চত্বরে হত্যাযজ্ঞ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য 12ই নভেম্বর পর্যন্ত সময় দিয়েছেন। এই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 21 জন আসামি। এর মধ্যে গ্রেফতার হয়ে কারাগারে থাকা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি AKM শহীদুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ 4 জনকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়। এছাড়া জুলাইয়ের আন্দোলনে সাভারে শাইখ আহসাবুল ইয়ামিন হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য 14 সেপ্টেম্বর পর্যন্ত সময় দিয়েছেন ট্রাইব্যুনাল 1। সাংবাদিক হত্যার ঘটনার সাথে বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করায় জাতীয় নাগরিক পার্টি NCP নেতা সার্জিস আলমের বিরুদ্ধে গাজীপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা হয়েছে। বাসন থানার বিএনপি সভাপতি তানভীর সিরাজ বাদী হয়ে মামলার আবেদন করেন। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য সার্জিস আলমের শাস্তি দাবি করা হয়। তানভীর সিরাজ বলেন, অপরাধী চক্রের ভিডিও ধারণ করায় সাংবাদিক তুহিনকে হত্যা করা হয়। এরই মধ্যে হত্যাকাণ্ডের সাথে রাজনৈতিক কোনো সম্পৃক্ততা নেই বলে প্রমাণিত হয়েছে, কিন্তু এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম ফেসবুকে ওই ঘটনার সাথে বিএনপিকে জড়িয়ে অপপ্রচার চালিয়েছে, যা দলের ভাবমূর্তি নষ্ট করেছে। সাংবাদিক তুহিন হত্যা ও সাংবাদিক আনোয়ারকে ইট দিয়ে থেতলে দেওয়ার ঘটনায় করা মামলা সিআইডিকে তদন্তের নির্দেশ দেয় আদালত। জাতীয়তাবাদী দলের ভাবমূর্তি সাধারণ জনগণের কাছে পূর্ণ করার জন্য সেই সমস্ত বিবৃতিগুলো দিয়ে থাকে। এর জন্য আমাদের সকল আইনজীবীদের নিয়ে বিএনপির জাতীয়তাবাদী দলের আমরা সার্জিস আলমের বিরুদ্ধে মামলা রুজু করে গেলাম। ফেসবুকে সার্জিস আলম একাই স্ট্যাটাস দিয়েছেন। আমরা সার্জিস আলমকে একজনকে এই মোকদ্দমায় আসামি করেছি। এই সংশ্লিষ্টতায় যে আরো 2টা মামলা হয়েছে, একটা আনোয়ারকে, সাংবাদিক আনোয়ারকে আহত করা, একটা তুহিন হত্যা, এই মামলার বিষয়গুলো পর্যালোচনার প্রয়োজন। এই কারণে মামলাটা সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছে। জাতীয়তাবাদী শক্তিকে আক্রমণ করে একটি শক্তি আগামী নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আরাফাত রহমান কোকোর ৫৬তম জন্মবার্ষিকীতে বনানী কবরস্থানে তার প্রতি শ্রদ্ধা নিবেদন এবং দোয়া মাহফিল শেষে তিনি আরও বলেন, বিএনপির ডানে বামে সামনে পেছনে কোনো প্রভু নেই। বিএনপি সবসময় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা চায়। ফ্যাসিবাদ কায়েমের জন্য অনেকেই আবারও উত্তেজনাপূর্ণ কথা বলা শুরু করেছে বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচন নিয়ে কূটকৌশলের আশ্রয় নিয়ে কেউ কেউ ষড়যন্ত্রে লিপ্ত আছে বলেও অভিযোগ করেন রিজভী। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক নির্ধারণের ক্ষেত্রে দেশের অর্থনীতিকে ঝুঁকির মধ্যে ফেলা হয়নি বলেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০২৫-২৬ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ সংক্রান্ত সভা শেষে উপদেষ্টা আরও বলেন, শুল্ক হার কমাতে আলোচনা অব্যাহত রয়েছে, আরও কমার আশা প্রকাশ করেন তিনি। এদিকে এবারে রপ্তানি লক্ষ্যমাত্রা পণ্য খাতে $৫৫ বিলিয়ন ও সেবা খাতে $৮.৫০ বিলিয়ন নির্ধারণ করা হয়েছে। তিনি জানান, পাটজাত পণ্য রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞা দিলেও তেমন কোনো প্রভাব পড়বে না। রপ্তানির লক্ষ্যমাত্রা পূরণেও কোনো সমস্যা হবে না। আগামী বছর হজযাত্রীদের উড়োজাহাজের ভাড়া অন্তত ৩০,০০০ টাকা কমিয়ে ১,২০,০০০ টাকা করার দাবি জানিয়েছে হজ এজেন্সিগুলোর সংগঠন হাব। সকালে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে সংগঠনটি জানায়, উড়োজাহাজের যৌক্তিক এই ভাড়া নির্ধারণ করা হলে হজযাত্রীদের খরচ কমবে। আগামী ১৪ই আগস্ট চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হচ্ছে ৩ দিনের হজ ও ওমরা মেলা, যেখানে এসে দালাল ও মধ্যস্বত্বভোগী ছাড়া সরাসরি বিভিন্ন প্রতিষ্ঠানে হজ ও ওমরা পালনের জন্য বুকিং দেওয়া যাবে। বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের অনিয়ম দুর্নীতির প্রতিবাদে ও স্বাস্থ্য খাতের সংস্কারের দাবিতে ৬ষ্ঠ দিনের মতো সড়ক অবরোধ করে আন্দোলন করছে শিক্ষার্থীরা। এদিকে সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মহাসড়কে প্রতীকী পাঠদান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। সকাল ১১টায় বরিশালের নথুল্লাবাদ বাসস্ট্যান্ডের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এতে ওই পথে বন্ধ রয়েছে চলাচল। চরম ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষের। এদিকে সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ঢাকা পাবনা মহাসড়কের দিলরুবাই একাডেমিক ভবনের সামনে ২ ঘণ্টা প্রতীকী সেমিনার ও পাঠদান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। তবে স্বাভাবিক ছিল যান চলাচল। এবার আন্তর্জাতিক। যুক্তরাষ্ট্রের টেক্সাসে অঙ্গরাজ্যের একটি সুপার স্টোরের পার্কিংয়ে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে ৩ জন নিহত হয়েছে। স্থানীয় সময় সোমবার টেক্সাস অঙ্গরাজ্যের রাজধানী অস্টিনে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, সন্দেহভাজন বন্দুকধারীর বয়স ৩০-এর কোঠায়। তার মানসিক সমস্যার ভোগার রেকর্ড আছে। গুলি চালানোর পর ওই ব্যক্তি একটি গাড়ি ছিনতাই করে পালিয়ে যান। পথে গাড়িটি দুর্ঘটনায় পড়লে তিনি আরও একটি গাড়ি ছিনতাই করে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। জরুরি সেবাদানকারী কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর পর ভুক্তভোগী ২ জন ঘটনাস্থলেই মারা যান। অন্যজনকে হাসপাতালে নেয়ার পর মৃত ঘোষণা করা হয়। এবারে খেলার খবর। গতরাতে দেশে ফিরেছে অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপে প্রথমবারের জায়গা করে নেওয়া বাংলাদেশের মেয়ে ফুটবলাররা। রাত প্রায় ১:৩০টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে খেলোয়াড়রা পৌঁছান। সেখানে ফেডারেশন কর্মকর্তারা অভ্যর্থনা জানান তাদের। এরপর বিমানবন্দরে উপস্থিত সংবাদ মাধ্যমকে অধিনায়ক আফিদা খন্দকার বলেন, কঠোর পরিশ্রমেই এই সাফল্য পেয়েছে তারা। আসরে গ্রুপ পর্বে প্রথম 2টি ম্যাচ জিতলেও শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে হারে বাংলাদেশ। তবে গোল পার্থক্যে এগিয়ে সেরা 3 রানার আপ দলের একটি হয়ে মূল পর্ব নিশ্চিত করে তারা। আগামী বছরের এপ্রিলে থাইল্যান্ডে হবে অনূর্ধ্ব-20 এশিয়ান কাপের মূল পর্ব। দুপুরের সংবাদ শেষ করছি, যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে 5টি সমঝোতা স্মারক সই। রোহিঙ্গা সমস্যার সমাধানে সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা, সমর্থনের আশা আনোয়ার ইব্রাহিমের। মাইলস্টোন ট্র্যাজেডিতে হতাহত শিক্ষার্থীদের অভিভাবকদের মানববন্ধন। দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত, বিচার, ক্ষতিপূরণ সহ 8 দফা দাবি। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দেওয়া শুরু। প্রার্থীদের আচরণবিধি মেনে চলার আহ্বান কর্তৃপক্ষের। দর্শক, এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ।